সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমি দখল বেনজিরের। গোপালগঞ্জে রিসোর্ট করার আগে ড্রোন দিয়ে করেন নকশা। বান্দরবানেও 50 একর জায়গা ও আলিশান বাগান বাড়ির সন্ধান। ব্যাংক থেকে কত টাকা তুলে লাপাত্তা সাবেক আইজিবি হিসেব করছে দুদক। এই সমস্ত জমি তো আমাদের ছিলই, এগুলো জোর করি কায়দা কলম করে নিছে। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল, হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। বেনাজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান করবে, শেষ করবে। জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ, বলছে বিএনপি। বিদেশে গেলেও ছাড় পাবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচনায় সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। শ্রমিকের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 12ই জুন। লোহার খাঁচায় দাঁড়ানোর আফসোস নোবেল জয়ীর। মালয়েশিয়া যেতে পারেননি 17,000 শ্রমিক, দাবি প্রতিমন্ত্রী। সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার খবরের দায়সারা জবাব। জানেন না বিমানের বাড়তি ভাড়া নেয়ার বিষয়টিও। এবং বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের, মন্তব্য ভারতীয় কিংবদন্তি যুবরাজের। হতশ্রী পারফরমেন্সের পরও শান্তদের পক্ষে সাফাই বিসিবি সভাপতির। গোপালগঞ্জের পর এবার বান্দরবানেও মিলল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পত্তি। সোয়ালক ইউনিয়নে স্ত্রী, কন্যা ও নিজের নামে কিনেছেন 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার ডলুছড়ি মৌজায় রয়েছে 100 একরের লিজ নেয়া প্লট। আর প্রভাব খাটিয়ে কেনার পাশাপাশি অনেক দরিদ্র পরিবারের জায়গাও দখল করে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি, মাছের ঘের ও খামার। বান্দরবান থেকে সোহেল কান্তি নাথের ক্যামেরায় এন.এ. জাকিরের রিপোর্ট। সমতল থেকে পাহাড় সবখানেই মিলছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ। এবার বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাছের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও নিজের নামে মিলেছে 25 একর জায়গা। শুধু তাই নয়, লামার সর ইউনিয়নের ডলুছড়ি মৌজায় বেনজিরের নামে রয়েছে 25 একরের আরও 4টি প্লট। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জমি কেনার বিধান না থাকলেও শুধু নোটারি পাবলিকের মাধ্যমেই ক্রয় করেছেন বিশালে জায়গা। রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই কোনো তথ্য। এসব জায়গা দেখাশোনার দায়িত্ব দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে। সেখানে গড়ে তুলেছেন মাছের ঘের, গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। শুধু তাই নয়, কাগজে কলমে 25 একর জায়গা কিনলেও প্রভাব খাটিয়ে আশেপাশের আরো অনেকের জায়গা দখলের অভিযোগ স্থানীয়দের। কুলি বেঞ্জি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। আগে 64 পরিবার ছিল স্যার, জোরপূর্বক করে নিয়েছি। 5-6 বছর আগে কিনছি না এটা। পার্বত্য এলাকায় কেনা বেনজিরের এই সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। বেনজির আহমেদ নামে আমার সোয়ালক 314 সোয়ালক মৌজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। প্রায় অনুমানিক কয়েক কোটি টাকা সম্পদ হবে। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বান্দরবানে জায়গা কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, এখন যে আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন সেটি হচ্ছে বেনজির কোথায়, কিন্তু এই প্রশ্নটি আমরা পরে আলোচনায় আসবো। তার আগে যেহেতু আরও সম্পত্তির সন্ধান পাওয়া গেছে,
সেই সম্পত্তির সন্ধান আসলে কোথায় কোথায় পাওয়া গেল একটু যদি সংক্ষেপে শুরুতে বলেন। এখন পর্যন্ত যে সম্পত্তিগুলো জব্দ আছে প্রায় 621 বিঘা সম্পত্তির মতো জব্দ আছে। এর মধ্যে 520 বিঘা সম্পত্তি কিন্তু তার স্ত্রী জিশান মির্জার নামে। একই সঙ্গে 33টি অ্যাকাউন্ট জব্দ আছে। কথাবার্তা চলছে যে এই অ্যাকাউন্ট থেকেই বেনজির আহমেদ অনেক টাকা তুলে নিয়ে তিনি দেশের বাইরে পাড়ি জমিয়েছেন এবং দেশে ফিরবেন কি ফিরবেন না এটি নিয়ে একটি ধোঁয়াশা আছে। আর বেনজিরের আজকে যে সম্পত্তির সন্ধান পাওয়া গেছে, এর আগে আমরা গাজীপুরের সম্পত্তির কথা দেখিয়েছি, এর আগে গোপালগঞ্জ মাদারীপুরের সম্পত্তির তথ্য আমরা তুলে ধরেছি। আজকে বান্দরবানে আরও 100 একর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এই 100 একর সম্পত্তির মধ্যে সেখানে গরুর খামার রয়েছে, সেখানে কোরবানির জন্য কয়েকটি আমরা যতটুকু জানতে পারছি 25 থেকে 30টি গরু লালন পালন করা হচ্ছিল, মাছের খামার রয়েছে এবং একটি রিসোর্টও রয়েছে। যেই রিসোর্টে বেনজির ওখানে গেলে এই রিসোর্টেই থাকতেন। ইনানি এবং সেন্ট মার্টিনেও তিনি জমি কিনেছেন। ইনানিতে তার মেয়ে, 2 মেয়ের নামে, তার ওয়াইফের নামে তিনি জমি কিনেছেন। সেন্ট মার্টিনেও তার জমি আছে এবং সেই জমিতে এখন শুধুমাত্র কাঁটার তারের বেড়া দিয়ে ঘেরা অবস্থায় আছে, সেখানে কোনো স্থাপনা তিনি নির্মাণ করেননি। আর এই সম্পত্তিগুলো এখন পর্যন্ত যে যত সম্পত্তি বের হয়ে আসছে, অনুসন্ধান তো এখনও চলমান রয়েছে। শেষ পর্যন্ত কত সম্পত্তির পরিমাণ দাঁড়ায় সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। 8 বছরেই এই সম্পত্তি তিনি কিনেছেন, অর্থাৎ তিনি পুলিশের গুরুত্বপূর্ণ 3টি পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, সবশেষ পুলিশের মহাপরিদর্শক ছিলেন এবং এই 3টি পদে থাকা অবস্থাতেই তিনি এই সব সম্পত্তিগুলো কিনেছেন। আর এখন মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। অনেকেই অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অল্প টাকায় এই জমিগুলো তিনি কিনে নিয়েছেন। আমরা মাদারীপুরের একটি ঘটনা দেখলাম যে তিনি নিজে বেনজির আহমেদ গিয়ে ড্রোন উড়িয়ে সম্পত্তিগুলো আগে দেখেছেন, দেখে নকশা করেছেন, নকশা করে নামমাত্র মূল্যে কাউকে টাকা দিয়েছেন, কাউকে জোর করে সেই জমিগুলো দখল করেছেন। সবশেষ অনুসন্ধান শেষ হওয়া পর্যন্ত তার জমির পরিমাণ কত ঠেকে সেটি এখন দেখার বিষয়। যদিও দুদকের কর্মকর্তারা কিন্তু এখন সংশ্লিষ্ট আরো কিছু রিপোর্ট আছে, সেগুলো নিয়ে আমরা এরপর আবার আপনার কাছে আলোচনায় ফিরছি। বেনজির আহমেদের দেশে ফেরার অপেক্ষায় দুদক। ফিরলে ভালো, আর না ফিরলেও বিচার চলতে আইনি বাধা নেই এমন সান্ত্বনা খুঁজছেন সংস্থাটির আইনজীবী। দেশ ছাড়ার আগে ব্যাংক থেকে কত টাকা উঠিয়েছেন তার হিসেব করছেন তারা। দুদক আইনজীবী বলছেন, তার নির্যাতন, জমি দখলের শিকার ভুক্তভোগীরা চাইলে থানায় প্রতিকারও চাইতে পারবে। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, যার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদের পাহাড় গড়ার কাড়ি কাড়ি অভিযোগ, সেই বেনজির আহমেদ এখন লাপাত্তা। দেশে নাকি বিদেশে জানে না দুদক কিংবা সরকার। ঘনিষ্ঠদের বরাতে গণমাধ্যমই প্রথম সামনে আনে পরিবার সহ বেনজির আহমেদের বিদেশে চলে যাওয়ার বিষয়টি। অথচ যে ব্যক্তি অগোচরে বাংলাদেশের সীমানার বাইরে চলে গেল, যার ফিরে আসার নিশ্চয়তাও নাই, তাকে নিয়েই এখন যত সব আলোচনা। 3 দিন আগের ঘটনা। পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে মামলার আগেই অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশ যাত্রা ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল দুদক। আদালতও সেভাবেই আদেশ দিয়েছেন। অথচ সম্পত্তি, ক্ষমতা, উপর লেভেলে যোগাযোগ উত্তম কুমারের চেয়ে শত গুণ বেশি বেনজিরের। তিনি যে বিদেশে চলে যেতে পারেন সেদিকে খেয়ালই করেনি দুদক। 18 এপ্রিল বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী বেনজির দেশ ছাড়েন 4 মে। অনুসন্ধান শুরুর পরপরই দুদক বেনজিরের বিদেশ যাত্রা ঠেকানোর বিষয়ে পদক্ষেপ নিলে এত বিতর্কের জন্ম হতো না। তবুও আশায় বাঁচে মানুষ। দুদকও বুক বেঁধে আছে তার ফিরে আসার অপেক্ষায়। না আসলেই বাকি, আসামি থাকুক আর না থাকুক, বিচার তো আর থেমে থাকবে না, এটি এখন সান্ত্বনা। যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। কাজে বিষয়টির জন্য আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাজীপুর থেকে মাদারীপুর, গোপালগঞ্জ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ছড়িয়েছে বেনজিরের দুর্নীতির খতিয়ান। তার নির্যাতনের শিকার হয়ে সর্বশান্ত হওয়া মানুষের তালিকাও দিন দিন বাড়ছে। দুদক আইনজীবী বলছেন, ভুক্তভোগীরা চাইলে বেনজিরের বিরুদ্ধে থানাতেও মামলা করতে পারবেন। দরখাস্ত দেওয়ার একটা সুযোগ আছে, আপনি সুযোগ দিয়ে আপনার গ্রিভান্সটা পড়ে দেখেন। বেনজির যেখানেই আছেন তাকে নিয়ে ঢাকায় যে তুফান চলছে, নিশ্চয় তিনি তা উপলব্ধি করতে পারছেন। মনে মনে হয়তো বলছেন, পুলিশ শুধু ঘটনা ঘটার পরে না, কোনো ক্ষেত্রে ঘটনার আগেই আঁচ করতে পেরে নিজেকে নিরাপদ রাখতে পারেন।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমরা এই রিপোর্টের বিস্তারিত নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও একটি রিপোর্ট আছে। বিদেশে থাকলেও বেনজিরের বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দোষী সাব্যস্ত হলে বেনজিরকে দেশে ফিরতেই হবে। এদিকে সাবেক আইজিপি কোথায় আছেন সেটি সরকার না জানলে সেই সরকার আর থাকে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের জবাবদিহিতা না থাকায় সম্পদ লুটের ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি। অনিয়ম আর দুর্নীতির নজিরবিহীন উদাহরণের জন্ম দিয়েছেন বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ কর্তাকে নিয়ে এখন বিএনপি এবং আওয়ামী লীগেও চলছে বাকযুদ্ধ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সম্পদ লুট করা হচ্ছে। সরকারের ইন্ধনেই বেনজির দেশ ছেড়েছে বলেও দাবি করেন তিনি। এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে তারা। অবশ্য মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এদেশে অর্থ পাচারের সংস্কৃতি শুরুই করে বিএনপি। বেনজিরের বিচার হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও সাফ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। অবসরে যাওয়ার আগে সাংবাদিকরা বেনজিরকে নিয়ে কেন সংবাদ করতে পারেননি সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আফজাল, আমরা যদি তমালের রিপোর্টের যে বিষয়বস্তু সেটি নিয়ে আলোচনায় ফিরি, সেক্ষেত্রে এখন বিষয়টি আসলে রাজনৈতিক মাঠে কথাবার্তার মধ্যেই দেখা যাচ্ছে, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। কোন দল কি বলছে? না, এটি আসলে বিরোধীরা সুযোগ নেবে, এটি স্বাভাবিক। আজকে বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে বেনজির এত মানুষের চোখ ফাঁকি দিয়ে সরকারের অগোচরেই দেশের বাইরে চলে গেল, সরকার জানে না এটি বলা আসলে আহম্মক। জনগণকে সাথে তারা প্রতারণা করছে এবং তিনি বেনজির কোথায় এটি জানতে চেয়েছেন এবং সন্ধান চেয়েছেন এবং জাতির সামনে এটি খোলাসা করতে বলা হয়েছে। আর তিনিও বলেছেন, লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সরকার যেভাবে দুর্নীতি করেছে এবং দুর্নীতিবাজ তাদের ছত্রছায়ায় যে ছিল, সেটির কারণে দেশ এখন এক মহা সংকটে পড়ে গেছে, এটি বিএনপি বলছে। আর আওয়ামী লীগ বলছে যে বেনজির যেখানেই থাকুক, দেশের বাইরে থাকলেও তার বিচার হবে। তিনি যদি অভিযুক্ত হন, দোষী সাব্যস্ত হন, তাকে দেশে আসতেই হবে। আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে না সরকার। এটি সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বেনজিরকে কেন গ্রেফতার করা হলো না। তখন তিনি বলেছেন যে দুদক একটি স্বাধীন সংস্থা, দুদক কাজ করছে, সেই কারণে দুদক যে পদক্ষেপগুলো নিচ্ছে সেখানেই আওয়ামী লীগ বা সরকারের সমর্থন রয়েছে। বেনজির ইস্যুতে যার গাফিলতি থাকবে তারই আসলে বিচার হবে। এই বক্তব্যগুলোই কিন্তু ক্ষমতাসীনের দল। সেক্ষেত্রে মূল আলোচনায় আমরা বলছিলাম ফিরবো যে সবাই এখন খুঁজছে, কিন্তু যেটি জানা যাচ্ছে, আপনিও রিপোর্টে বলছিলেন যে বেনজির আসলে কোথায়। না, বেনজিরের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, আজকে যে তথ্য, বেনজির এখন তুরস্কে অবস্থান করছেন। তুরস্কে তার এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি একসময় ঠিকাদার ছিলেন। বেনজির আহমেদ যখন পুলিশের মহাপরিদর্শক ছিলেন, তখন পুলিশের কাজগুলো ওই ঠিকাদার বন্ধু করতেন। তার বাসাতেই তুরস্কে অবস্থান করছেন, এমনটি আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আফজাল, আপনিও একটু করে আজ দিয়েছেন আপনার রিপোর্টেও যে এত বড় একটা দুর্নীতির ঘটনা আজ করতে পেরেও দুদক কেন আগে ব্যবস্থা নিল না? আপনি কিন্তু ওই ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন। দুদক কোনো ক্ষেত্রে একটু আইনের যে ধারা সেটার বাইরে গিয়েও এইটি করতে পারতো, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চাইতে পারতো। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি, উত্তম কুমার বিশ্বাস পুলিশের একজন কর্মকর্তা,
তার মামলার কিন্তু অনুসন্ধান চলছিল, কিন্তু দুদক যখন বুঝতে পারলো যে সে টাকাগুলো তার ব্যাংক থেকে বেহাত করছেন, বিদেশে পালিয়ে যেতে পারেন, তখন কিন্তু দুদক আদালতের মাধ্যমে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইলো। 18 এপ্রিল যখন বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধানটি শুরু হলো, তখনই যদি দুদক গিয়ে আদালতে দ্বারস্থ হতেন বা যেই ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলো সে যেন দেশ ছেড়ে না যেতে পারে, সেজন্য ইমিগ্রেশন বলেন, সরকারের আরও যে দপ্তরগুলো আছে তাদেরকে নোটিশ দিতেন, তাহলে হয়তো বেনজির যেতে পারতেন না। আর 6 জুন দুদকে হাজিরার দিন ধার্য আছে বেনজির আহমেদ, তো আমরা ধারণা করা হচ্ছে তো ওই দিন তিনি হাজির হবেন না, একেবারেই সম্ভব না। 6 জুন কি ঘটতে পারে, মানে বিশ্লেষক 6 জুন বিশ্লেষণ যেটি, উনি যদি হাজির না হন আর যদি দেশে ফেরার ইচ্ছা থাকে, মামলা যদি ফেস করার তে চান, তাহলে তিনি হয়তো 6 জুন আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করতে পারেন যে 6 জুন তিনি আসতে পারছেন না, দেশের বাইরে আছেন, হয়তো পরবর্তী কোনো একটা দিনে তিনি আসবেন, সেটি চাইতে পারেন। আর হাজির না হলে পদক্ষেপ নেবে দুদক। পদক্ষেপ বলতে তার অনুপস্থিতিতেই বিচার আচার সবকিছু হবে, অনুসন্ধান হবে, এমনটি তিনি বলছেন। তবে এই ক্ষেত্রে সবশেষে আমরা যদি একটু কথা বলি যে সরকার বলছে যে অন্য কোনো সংস্থার যদি গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে তারা কি, মানে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা বক্তব্য কি মনে হয়, এই ক্ষেত্রে কি তারা খুবই আসলে কঠোর? না, সরকার এই ঘটনায় কিছুটা বিব্রত, তারপরেও তারা যেহেতু সরকারের মূল নীতি জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে, সেটির ক্ষেত্রে এখন পর্যন্ত অটল আছে এবং বেনজিরের বিচার নিশ্চিত হোক, এটিও কিন্তু ক্ষমতাসীন দল চায়, কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু একটু বিবৃতি। আপনি যেমন বলছিলেন, আমিও শুনছিলাম যে এত সম্পত্তি এবং প্রতিদিনই নতুন নতুন জায়গা থেকে বড় বড় অংশ বের হচ্ছে, এইটুকু আজ করাটা কি কোনো সংস্থার জন্য খুব কঠিন ছিল? না, এটি আসলে ওপেন সিক্রেট, এটা সবাই জানে, সবাই বোঝে। রব্বি, আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বেনজির কোথায়, বেনজিরের নতুন নতুন সম্পত্তি বের হচ্ছে এবং সামনে আসলে বেনজিরের বিচার ব্যবস্থা, দুদক কি করছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। রাতের সময় আরও থাকছে। বাড়িওয়ালা হেরাই কিন্তু কাঠ 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলুম। কার্ড বিতরণে অনিয়ম বন্ধ না করে এই মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির পরিকল্পনা প্রতিমন্ত্রী। টিসিবির তেল, চিনি, চাল, ডাল বিক্রি শুরু। যারা উন্নয়নে সহায়তা করবে তাদের নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশ কার সঙ্গে বিবাদে নেমেছে সেটি বিবেচ্য নয়। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। তিনি বলেন, দেশের একটি শ্রেণী তৃণমূলের মানুষের ক্ষমতায়ন পছন্দ করে না, আর তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার জীবনাদর্শ ছড়িয়ে দিতে গেল বছর আমার চোখে মুজিব শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সকালে গণভবনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 শাখায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ইতিহাসের শিক্ষায় এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। সাবধান করেন দেশেরই কিছু সমালোচকদের বিষয়েও। ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছো, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে। বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীরাই দেশের প্রকৃত বন্ধু। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তৈরি ভিডিও চিত্র মন কেড়েছে বলেও নিজের সন্তুষ্টি জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দুর্নীতির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার হবে কিনা জানা যাবে 12 জুন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি টাকার আত্মসাতের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ সময় আদালতের লোহার খাঁচায় দাঁড়ানো নিয়ে আফসোস করেন নোবেলজয়ী দুদক আইনজীবী। বলছেন, বিচার শুরুর মতো অপরাধের যথেষ্ট উপাদান রয়েছে তার বিরুদ্ধে। আদালতে হাজিরা দিতে দিতে জেরবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো এক অভিশাপে নিজের জীবন অভিশপ্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় রোববার আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। শুনানির শুরুতে 14 আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্য আসামির সঙ্গে ডক্টর ইউনূসও দাঁড়ান সেখানে। 5 মিনিট পর ইউনূসকে এজলাসের বেঞ্চে বসানোর আদেশ দেন বিচারক। ইউনূস বের হয়ে আসেন লোহার খাঁচার কাঠগড়া থেকে। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস শুনানি। প্রায় 4 ঘণ্টাব্যাপী শুনানি শেষে 12 জুন অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হয়রানির শিকার হয়ে তার জীবন এখন অভিশপ্ত। সাজানো মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। তারা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে 2 জনের মধ্যে একজন। তা আমার বিরুদ্ধে একটা এমনভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। আন্ডারটেকিং দেওয়ার পরে, সমস্ত কিছু করার পরে তাদের টাকা তাদেরকে দেওয়া হলো। লয়ারকে তারা 5% দিবে, আর খরচের জন্য 1% 6% হিসাবে টাকাটা তাদের এখানে 26 কোটি টাকা চলে গেল। লয়ার ফি তাদের কাছ থেকে গ্রহণ করছে 15 কোটি টাকা। দুদকের আইনজীবী বলছেন, নোবেলজয়ী হিসেবে নয়, শ্রমিকের টাকা 9-6 করায় বিচারের মুখোমুখি ইউনূস। 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন, সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের দায়ে গত বছরের 30 মে ইউনূস সহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রাতঃ সময় আরও থাকছে। ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও মানছেন না মালদ্বীপের বেশিরভাগ নিয়োগদাতা। প্রবাসী কর্মীদের দেওয়া হয় স্থানীয় মুদ্রা, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা। বিএমইটির ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি 16,970 জন। তদন্ত কমিটিকে 7 দিনের প্রতিবেদন দিতে বলেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শেষ দিকে টিকিটের নৈরাজ্যের বিষয়ে কিছুই জানেন না বলেও দাবি প্রতিমন্ত্রীর। আর সিন্ডিকেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবরেরও দায়সারা জবাব তার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ার দরজা বন্ধ হয় 31 মে। শেষ দিন বিমানবন্দরে প্রবাসী কর্মীরা চরমভাবে নাজেহাল হন। কয়েকগুণ বিমান ভাড়া, সরকারের ফির বদলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার চিত্র উঠে আসে গণমাধ্যমে। নাম এসেছে সরকার দলের সংসদ সদস্যদের রিক্রুটিং এজেন্সিরও। যে যেভাবে পেরেছে মালয়েশিয়ায় পাঠানোর নামে কর্মীদের জিম্মি করে চালিয়েছে নৈরাজ্য। রোববার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, শেষ পর্যন্ত বিএমইটির অনুমোদন পাওয়া 16,970 জন যেতে পারেননি। যদিও চাহিদাপত্রের ভিত্তিতে মন্ত্রণালয়ের অনুমোদনের হিসেবে যেতে পারেননি 50,000 কর্মী। শ্রমবাজার নিয়ে এমন পরিস্থিতি তদন্তে 6 সদস্যের কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে। যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, সিন্ডিকেটের আস্থা নেই সরকারের, তবে মালয়েশিয়ার চাহিদার কারণেই সিন্ডিকেট করে লোক পাঠানো হয়। শেষ দিকে প্রতিমন্ত্রী বাইরার কাছে লিস্ট চাইলেও দেয়নি। এর সবকিছুই করা হবে তদন্ত। সচিব জানান, তদন্তের পর ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া হবে। বাইরার কর্মকর্তাদের সাথে আমরা মিটিং করেছি আমাদের মন্ত্রণালয়ে। যারা পাঠাবে মানুষের লিস্ট করার জন্য লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয়, তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে
বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী প্রতিমন্ত্রী বললেন, সে বিষয়ে কাজ করছে সরকার। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ বাড়া দিয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এখনো পর্যন্ত টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের, তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন আসন্ন অর্থ বছরে মধ্যবিত্তদেরও এর আওতায় আনা হবে। মিরপুরে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য স্বাভাবিক রাখতে শীঘ্রই পণ্য মজুতের কৌশল গ্রহণ করতে চায় সংস্থাটি। টিসিবির জুন মাসের পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের লম্বা লাইন। জানালেন বাজার মূল্যের চেয়ে কমে পাওয়ায় স্বস্তির কথা, তবে কেউ কেউ তুলে ধরলেন কার্ড বিতরণে অনিয়মের চিত্র। স্থায়ী কোনো একটা দোকান দিত তাহলে আরেকটু ভালো হইতো, তাহলে একটু তেল বাড়াই দিলে আমাদের লেগে আল্লাহ দিলে সুবিধা হতো। টাকা তো বাড়িয়ালা গাড়িয়ালা হেরাই কিন্তু কার্ড 10 টাকা, আর গরিব যারা তাগো 1 টাকারই পাইতে জুলুম। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এর সঙ্গে শুধু ঢাকা সিটি ও গাজীপুর এলাকায় 70 টাকায় 1 কেজি চিনিও বিক্রি করছে টিসিবি। এই পণ্য বিক্রিতে কিছুক্ষণ আগে যে অনিয়মের অভিযোগ তুললেন কয়েকজন সুবিধাভোগী, তার প্রমাণও মিলল হাতে নাতে, যদিও তারা তুলে ধরলেন একাধিক কার্ড থাকার ব্যাখ্যা। 2 টাকা আমার মায়ের একটা, আমাকে একটা, মায়ে আলাদা খায়। রোববার রাজধানী মিরপুরে জুন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন, ভর্তুকি মূল্যের এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে মধ্যবিত্তের মাঝেও। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানানো হয়, আগামীতে নিত্যপণ্যের বাজারে বাড়বে না চালের দাম, সেভাবেই কাজ করছে সরকার। একটি প্যাকেজের মূল্য 540 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ডলার নয়, চুক্তির শর্ত ভেঙে মালদ্বীপে প্রবাসী কর্মীদের বেতন দেওয়া হচ্ছে স্থানীয় মুদ্রায়। বেশিরভাগ নিয়োগদাতার এমন কাণ্ড আর মুদ্রার মানের পার্থক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে দেখব বিস্তারিত। জীবিকার তাগিদে মালদ্বীপে বসবাস করেন 1 লাখের বেশি বাংলাদেশি। তাদের নিয়োগের সময় ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও না মানার প্রবণতা বেশ পুরনো। দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নতুন করে দেশটিতে নিয়োগ পেয়েছেন প্রায় 10,000 কর্মী। কষ্টার্জিত আয়ের বড় একটি অংশই তারা দেশে পাঠান। তবে এর আগে মানি এক্সচেঞ্জার কিংবা কালোবাজার থেকে রুপিয়ার বিপরীতে ডলার সংগ্রহ করতে হয় তাদের। প্রবাসীরা বলছেন, দেশটিতে 15.42 রুপিয়া দিয়ে $1 পাওয়ার কথা থাকলেও কালোবাজারে গুনতে হয় বাড়তি অর্থ। বেতন যদিও ডলারে পাওয়ার কথা থাকলেও এখানে লোকাল কারেন্সিতে আমরা বেতন পাচ্ছি, এবং বাংলাদেশে টাকাগুলো পাঠানোর ক্ষেত্রে, আমাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমরা যখন ডলার ক্রয় করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে লোকাল মার্কেট থেকে বা ব্ল্যাক মার্কেট থেকে আমাদের ডলারগুলো সংগ্রহ করতে হয়। মালদ্বীপে পার্শ্ববর্তী কয়েকটি দেশের ব্যাংকিং সুবিধা থাকলেও নেই বাংলাদেশি কোনো ব্যাংকের বাণিজ্যিক শাখা। এ সমস্যার দ্রুত সমাধানও চান প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আশ্বাস দিলেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ। অনেক ক্ষেত্রেই ব্যাংক থেকে কিন্তু সরকারি যে হার, সেই হারে ডলার সংগ্রহ করা সম্ভব হয় না। এই বিষয়টি আমরা অবগত আছি এবং এই বিষয়ে আমরা মালদ্বীপ সরকারের অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মাননীয় হাই কমিশনার স্যার সহ যোগাযোগ করা হয়েছে। মালদ্বীপে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু হলে প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশ ভয়ঙ্কর দল হলেও ধারাবাহিকতার অভাবেই বড় আসরে ভালো করতে পারছে না, এমন মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিং। এবারে টি-20 বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনা দেখছেন ইউভি। সেমিফাইনালিস্ট হিসেবে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। খেলা ছেড়েছেন প্রায় অর্ধযুগ পার হয়েছে, কিন্তু এখনো জনপ্রিয়তা কমেনি যুবরাজ সিং এর। টিম ইন্ডিয়ার সবশেষ 2 বিশ্বকাপ জয় যার আছে বড় অবদান। বিশ্বের এই অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করতে নিউ ইয়র্কে সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে আইসিসির ভিন্ন ধর্মী আয়োজন। ইউভিকে কাছ থেকে দেখার সুযোগ ভক্তদের।
প্রতিটা বিশ্বকাপ ফেভারিট হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় ভারতের। এবারও আসর শুরুর আগে টিম ইন্ডিয়াকে নিয়ে হাইপ তুঙ্গে। রোহিত শর্মার দলের ভালো করার সম্ভাবনাও দেখছেন ইউভি। বিশ্বকাপের সেরা চারে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। I'm hoping India, probably West Indies, Pakistan 3 and no Australians. বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া বাজে সময় কোনোভাবেই কাটাতে পারছে না বাংলাদেশ। অনেকেই শান্তর দলকে বাতিলের খাতায় তুলে দিয়েছেন। তবে এই দলটার সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন যুবরাজ। অতীত অভিজ্ঞতা থেকেই বললেন টাইগারদের ঘাটতি কোথায়। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upsets, and but the thing is that to win a World Cup, you have to play consistently well. I want to say that you guys have a chance. বিশ্বের এ তল্লাটে ক্রিকেটকে জনপ্রিয় করতে সব চেষ্টাই করছে আইসিসি। শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। বিশ্বকাপ দিয়ে মার্কিনীদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস যুবরাজের। Just said the major league has come and it's done really well, and cricket is growing in America. But I think along the way, the locals also have to play the game and explore it. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সমতল থেকে পাহাড় সবখানেই বিপুল জমি দখল বেনজিরের। জবাবদিহিতা না থাকায় লুট হচ্ছে সম্পদ, বলছে বিএনপি। বিদেশে গেল ছাড় পাবে না হুঁশিয়ারি আওয়ামী লীগের। এক শ্রেণীর মানুষের কিছুই ভালো লাগে না, বাধা দেয় দেশের উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। কার সঙ্গে কার যুদ্ধ তা বিবেচ্য নয়, সহযোগীদের সঙ্গে নিয়ে চলবে বাংলাদেশ। এবং শ্রমিকের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ 12 জুন। লোহার খাঁচায় দাঁড়ানোর আফসোস নোবেল জয়ীর। এই ছিল এখনকার মতো রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।